নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। এই কোশ্চেন অ্যান্সারগুলি আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, WBHRB, CBT এবং অন্যান্য নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আগেই আপনাদের সঙ্গে পার্ট 1 শেয়ার করেছি, আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। কোশ্চেন নাম্বার 21. Which technique is used to sterilize surgical items which are sensitive to heat and moisture? অপশন এ ইথিলিন অক্সাইড গ্যাস, অপশন বি ড্রাই হিট, অপশন সি ময়েস্ট হিট, অপশন ডি অটোক্লেভ। এখানে বলাই রয়েছে যে বেশ কিছু সার্জিক্যাল আইটেম রয়েছে যেগুলো স্টেরিলাইজ করার জন্য এর মধ্যে কোন টেকনিকটি ইউজ করা হয়, যে সমস্ত সার্জিক্যাল আইটেমগুলি সেন্সিটিভ টু হিট অ্যান্ড ময়েশ্চার। যে সমস্ত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বা যে সমস্ত সার্জিক্যাল আইটেম যেগুলো সেন্সিটিভ টু হিট অ্যান্ড ময়েশ্চার, সেগুলো কিভাবে স্টেরিলাইজ করা হয়, এর মধ্যে কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়। অ্যান্সার অপশন এ ইথিলিন অক্সাইড গ্যাসের মাধ্যমে স্টেরিলাইজ করা হয়, যেটাকে বলা হয় ইটিও। আপনারা দেখবেন অনেক কিছু সার্জিক্যাল আইটেম বা অনেক কিছু আইটেম রয়েছে, বেশ কিছু, যেগুলোর প্যাকেটের মধ্যে আপনারা দেখবেন ইটিও কথাটা লেখা থাকে। এই ইটিও দ্বারা ওটাকে স্টেরিলাইজ করা হয়। ইটিও মানে ইথিলিন অক্সাইড গ্যাস দিয়ে করা হয়। গ্যাসের মধ্যে আমরা জানি বেশ কিছু গ্যাস রয়েছে যেগুলো মানে স্টেরিলাইজেশন প্রসেসে অ্যাপ্লাই করা হয়। বিশেষ করে এখানে ইথিলিন অক্সাইড বা ইটিও রয়েছে, ইথিলিন অক্সাইড গ্যাস রয়েছে, যেটা স্পেশালি ইউজড করা হয় স্টেরিলাইজিং প্লাস্টিক অ্যান্ড রাবার আর্টিকেলস, প্লাস্টিক সিরিঞ্জ, রেসপিরেটর, হার্ট লাং মেশিন, সুচার, ডেন্টাল ইকুইপমেন্ট অ্যান্ড ক্লদিং। বেশ কিছু এগুলো মানে স্টেরিলাইজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পদ্ধতি, এই গ্যাসটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 22. ইন ওবেসিটি বিএমআই ইজ, বিএমআই মানে এখানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ওবেসিটির ক্ষেত্রে বিএমআই কত হবে? অপশন এ মোর দেন 15 কেজি পার মিটার স্কোয়ার, অপশন বি মোর দেন 20 কেজি পার মিটার স্কোয়ার, অপশন সি মোর দেন 25 কেজি পার মিটার স্কোয়ার, অপশন ডি মোর দেন 30 কেজি পার মিটার স্কোয়ার। তো ওবেসিটির ক্ষেত্রে মানে বিএমআই তো আমরা জানি, বিএমআইয়ের একটা চার্ট রয়েছে, অ্যাকর্ডিং টু হু একটা বিএমআই চার্ট রয়েছে। এবং ওবেসিটি কখন বলবো, বিএমআই কত হলে আমরা বলবো ওবেসিটি? অ্যান্সার অপশন ডি মোর দেন 30 কেজি পার মিটার স্কোয়ার। বিএমআই নিয়ে একটি ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, বিএমআই কীভাবে ক্যালকুলেট করা হয় এবং বিএমআই নিয়ে ডিটেলসে বলা রয়েছে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন, সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও আইভি ফ্লুইড কীভাবে ক্যালকুলেট করতে হয়, বিএমআই কীভাবে ক্যালকুলেট করা হয়, ড্রাগ ডোজ কীভাবে ক্যালকুলেট করা হয়, এই নিয়ে ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশন অনেকটা হেল্প করবে। অনেক সময় কিন্তু কোশ্চেন থাকে, ড্রাগের ডোজ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন থাকে। ড্রাগের একটা ডোজ দিয়ে দিল, সেখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে যে কতটা পেশেন্টকে আমরা অ্যাডমিনিস্টার করব। বা আইভি ফ্লুইডও সেম দেওয়া থাকবে, আইভি ফ্লুইড দিয়ে দেওয়া থাকলো একটা কোশ্চেনে কিছু ক্রাইটেরিয়া, এবং সেখান থেকে বলা হলো যে পেশেন্টকে কত ড্রপ পার মিনিট আমরা দেব। তো সেই রিলেটেড ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে, লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে বিএমআই দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী আমরা কোন ক্যাটাগরিতে মানে দেখবো সেটাকে, বিএমআই অনুযায়ী ওয়েট স্ট্যাটাস কী রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর ক্লাসিফিকেশন এটা। তো বিএমআই নর্মাল হচ্ছে কত, 8.5 থেকে 24.9 কেজি পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, বিএমআই নর্মাল রেঞ্জ। যখন এই বিএমআই লেস দেন 18.5 কেজি পার মিটার স্কোয়ার হবে তখন আমরা তাকে বলবো আন্ডারওয়েট। আর যখন 25 থেকে এখানে রয়েছে 29.9 তখন আমরা বলবো ওভারওয়েট। আর যখন বিএমআই 30 বা তার বেশি যখন হচ্ছে 30 বা মোর দেন 30 কেজি পার মিটার স্কোয়ার তখন আমরা বলছি ওবেস, তখন আমরা ওবেসিটি বলছি, যেটা আমাদের কোশ্চেনে ছিল। এবার এখানে ক্লাসিফিকেশন রয়েছে, এই ওবেস বা ওবেসিটির ক্লাস 1 রয়েছে, ক্লাস 2 রয়েছে, ক্লাস 3 রয়েছে। বিএমআই যখন 30 থেকে 34.9 তখন আমরা বলবো ক্লাস 1 ওবেসিটি। বিএমআই যখন 35 টু 39.9 কেজি পার মিটার স্কোয়ার তখন আমরা বলবো ওবেসিটি ক্লাস 2। আর যখন বিএমআই 40 বা তার বেশি হবে তখন তাকে আমরা বলবো ওবেসিটি ক্লাস 3। আর এই যে বিএমআই রয়েছে, বিএমআই ক্যালকুলেশনের একটি ফর্মুলা রয়েছে, সোজা ফর্মুলা, যেটা বিএমআই সমান হচ্ছে কি ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার।
তো এটা হচ্ছে বিএমআই এর ফর্মুলা রয়েছে, ভিডিওটি আপনারা দেখলে সেখানে ডিটেলসে পেয়ে যাবেন কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখানে আর বলছি না, ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। Question number 23. A strong, persistent and irrational fear of some specific object or situation that present little or no harm to a person is called option A phobia, option B syncope, option C insomnia, option D apathy. এখানে বলাই রয়েছে যে কোনো স্পেসিফিক অবজেক্ট বা কোনো সিচুয়েশনের প্রতি যখন কোনো পার্সনের একটা স্ট্রং, পারসিস্টেন্ট এবং ইররেশনাল ফিয়ার হয় এবং সেটা লিটিল বা নো হার্ম করতে পারে একজন পার্সনকে, এই ধরনের কন্ডিশনকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ ফোবিয়া বলা হয়। এখানে ফোবিয়া নিয়ে ডিটেলসে বলা রয়েছে। ফোবিয়া হচ্ছে এক ধরনের টাইপ অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং এই ফোবিয়াতে কি হয় না, এক ধরনের ইন্টেন্স ইররেশনাল ফিয়ার হয় কোনো স্পেসিফিক অবজেক্ট সিচুয়েশনের প্রতি অর অ্যাক্টিভিটিস দ্যাট পোজ লিটিল অর নো অ্যাকচুয়াল ডেঞ্জার, যেটাকে আমরা ফোবিয়া বলছি। এখানে ফোবিয়া ডেফিনেশন দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানে ফোবিয়া ডেফিনেশনগুলো দেওয়া রয়েছে। এবং ফোবিয়ার যে মেন টাইপ হচ্ছে ফোবিয়ার তিনটি রয়েছে। একটা রয়েছে স্পেসিফিক ফোবিয়া, একটি রয়েছে অ্যাগোরাফোবিয়া এবং আরেকটি রয়েছে সোশ্যাল ফোবিয়া। এই যে স্পেসিফিক ফোবিয়া মানে বোঝা যাচ্ছে এটাকে সিম্পল ফোবিয়াও বলা হয় স্পেসিফিক ফোবিয়াকে। এই স্পেসিফিক ফোবিয়ার মধ্যে বেশ কিছু আবার এক্সাম্পল বা বেশ কিছু টাইপ রয়েছে, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে স্পেসিফিক ফোবিয়ার। যেমন এখানে অ্যাক্রোফোবিয়া রয়েছে, ফিয়ার অফ হাইট, হিমাটোফোবিয়া রয়েছে, ফিয়ার অফ দ্য সাইট অফ ব্লাড, ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে, ফিয়ার অফ ক্লোজ প্লেস। এই যে ফোবিয়াগুলো রয়েছে এগুলো একটু আমাদের দেখে রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউ আসে যে কোনো একটা দিয়ে দিল যে ফিয়ার অফ ক্লোজ প্লেসকে কি বলা হয়, চারটে হয়তো অপশন দিয়ে দিল, এরকম করে কিন্তু কোশ্চেন অনেকবার এসেছে, তাই এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। এছাড়াও সাইকাট্রিকের যে ডিলিউশন, ফোবিয়া এবং হ্যালুসিনেশন এগুলো নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, এগুলো ডিটেলসে আলোচনা করা রয়েছে। আমরা আগে আইসিডি 10 পড়েছি, এখন কিন্তু আইসিডি 11 চলে এসেছে, মানে মেন্টাল ইলনেসের যে ক্যাটাগরি রয়েছে সেটা আইসিডি 11 অনুযায়ী কিন্তু নতুন ক্যাটাগরি চলে এসেছে এবং আইসিডি 11 অনুযায়ী কিন্তু কোডগুলো দেওয়া রয়েছে। যেমন আমরা এখন যেটা দেখছি ফোবিয়া, এখানে ফোবিয়ার এবং অ্যাংজাইটি অর ফিয়ার রিলেটেড ডিসঅর্ডারের আইসিডি 11 অনুযায়ী এখানে ক্যাটাগরি কোড দেওয়া রয়েছে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে 6B00, প্যানিক ডিসঅর্ডার 6B01, অ্যাগোরাফোবিয়া 6B02, স্পেসিফিক ফোবিয়া সেটা হচ্ছে 6B03, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার 6B04, এরকম দেওয়া রয়েছে ক্লাসিফিকেশন। তো মেন যে ডিজিজগুলো রয়েছে, ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলোর কোড আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় কোশ্চেন এসেছে এই রিসেন্ট এক্সামগুলোতে যে আইসিডি 11 অনুযায়ী কোনো একটা মেন্টাল ডিসঅর্ডার দেওয়া থাকলো যে সেটার কোড কি হবে। যেমন সিজোফেনিয়ার হয়তো দেওয়া থাকলো যে সিজোফেনিয়ার আইসিডি 11 অনুযায়ী কোড কত হবে, সিজোফেনিয়া হচ্ছে 6A20, এরকম হয়তো কিছু যে মেন মানে সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার, এর পাশাপাশি প্যানিক ডিসঅর্ডার, এইরকম যে বেশ কিছু মেন্টাল কন্ডিশনগুলো রয়েছে যেগুলো মেন, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার 6A02 হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এবং যেটা আমরা আগে বলতাম এমআর মেন্টাল রিটার্ডেশন, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে নাম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নাম হয়েছে, সেটার কোড। এইরকম আমাদের কিছু যে আইসিডি 11 অনুযায়ী যে কোডগুলো রয়েছে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। যেমন ওসিডি রয়েছে, ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আইসিডি 11 অনুযায়ী এর কোড হচ্ছে 6B20। এরকম মেন কিছু মানে ডিসঅর্ডার রয়েছে যেগুলো আমাদের একটু কোডগুলো দেখে রাখতে হবে আইসিডি 11 অনুযায়ী কোন কোডের মধ্যে রয়েছে, অনেক সময় এমসিকিউ থাকতে পারে, তাই একটু আপনাদের বলে রাখলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 24, মেজর ইন্টারসেলুলার ক্যাটায়ন ইজ অপশন এ সোডিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি ক্লোরাইড, অপশন ডি বাইকার্বনেট। মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন এখানে জানতে চেয়েছে কোনটি, অ্যান্সার অপশন বি পটাশিয়াম। এখানে এক্সট্রাসেলুলার এবং ইন্টারসেলুলার ফ্লুইডের মেজর ক্যাটায়ন এবং অ্যানায়ন এখানে দেওয়া রয়েছে। যেমন এক্সট্রাসেলুলার মানে বোঝা যাচ্ছে সেলের বাইরে কোন ফ্লুইড থাকে, আমরা জানি প্লাজমা আমাদের ব্লাড, এক্সট্রাসেলুলার ফ্লুইড। এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে সেলের মধ্যে, ইন্ট্রা মানে ভেতরে, সেলের মধ্যে যে ফ্লুইড থাকছে। তো এক্সট্রাসেলুলার যে ফ্লুইড সেখানে মেজর ক্যাটায়ন কি সোডিয়াম আর মেজর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, এখানে দেওয়াই রয়েছে। মেজর
ক্যাটায়ন সোডিয়াম এক্সট্রাসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে, আর মেজর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে মেজর ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম আর মেজর অ্যানায়ন হচ্ছে ফসফেট অ্যান্ড সালফেট। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হুইচ পজিশন ইউজড ইন কেস অফ পেশেন্ট শোজ সাইন অফ শক? অপশন এ সাইডলাইন পজিশন, অপশন বি সুপাইন পজিশন, অপশন সি মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন, অপশন ডি রস পজিশন। তো এক্ষেত্রে বলা রয়েছে যে একজন পেশেন্ট তিনি যদি শকের সাইন শোজ করছেন, মানে ওনার হচ্ছে শকের কিছু ফিচার্স রয়েছে। পেশেন্ট যখন মানে শক হয়, শকে বিশেষ করে আমি যদি এখানে ধরে নেই যে পেশেন্টের হাইপোভলিমিক শক হচ্ছে, তো হাইপোভলিমিক শকের জন্য পেশেন্ট কী হবে, পেশেন্ট ফেন্ট হয়ে যাবে, এছাড়াও পেশেন্টের কী হবে, ট্যাকিকার্ডিয়া হবে, বিপি কমে যাবে। তো সেক্ষেত্রে কী হবে না, পেশেন্ট যখন শকের কিছু সাইন শো করছেন তখন আমরা এর মধ্যে কোন পজিশনটি প্রোভাইড করব? অ্যান্সার অপশন সি মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন। বিশেষ করে মোস্ট কমন টাইপ অফ শক হচ্ছে হাইপোভলিমিক শক, এবং হাইপোভলিমিক শকের ক্ষেত্রে কি হয়, ইন্টারভাস্কুলার যে ফ্লুইড রয়েছে সেটা ডিক্রিজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পেশেন্ট যদি শকের কোনো সাইন শো করেন সেক্ষেত্রে আমরা পেশেন্টকে মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন প্রোভাইড করব। এখানে যে পজিশনটি রয়েছে এক্ষেত্রে কি হবে না, লোয়ার এক্সট্রিমিটি এলিভেটেড টু অ্যান অ্যাঙ্গেল অফ অ্যাবাউট 20 ডিগ্রি। এই যে লোয়ার এক্সট্রিমিটি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে এলিভেট করা হয়েছে, নি আর স্ট্রেট, নি এখানে স্ট্রেট রয়েছে, এবং ট্রাঙ্ক ইজ হরাইজন্টাল, ট্রাঙ্ক কিন্তু এখানে হরাইজন্টালি রয়েছে, এবং হেড ইজ স্লাইটলি এলিভেটেড, আর হেড এখানে কি হয়েছে, পিলো দিয়ে এখানে স্লাইটলি এলিভেটেড করে রেখেছে। এটা হচ্ছে মডিফাইড টেন্ডেলেনবার্গ পজিশন, যেটা মেনলি কোনো পেশেন্ট যদি শকের কোনো সাইন শো করেন তাহলে এই পজিশনটি প্রোভাইড করা হয়। Next question number 26. According to Holiday formula, what is the fluid requirement for a 20 kg child? Option A 800 ml per 24 hours, option B 1200 ml per 24 hours, option C 1500 ml per 24 hours, option D 1800 ml per 24 hours. এখানে বলাই রয়েছে যে একজন 20 কেজি চাইল্ডের ক্ষেত্রে হলিডে ফর্মুলা অনুযায়ী ফ্লুইড রিকোয়ারমেন্ট ডেলি কতটা হবে? অ্যান্সার অপশন সি 15 ml পার 24 আওয়ার্স অর পার ডে। তো এটা কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে চলুন ফর্মুলাটি দেখে নেওয়া যাক। হলিডে ফর্মুলাকে হলিডে সেগার ফর্মুলাও বলা হয়, হলিডে সেগার ফর্মুলা। যেমন এখানে ইনফ্যান্টের ক্ষেত্রে কতটা ফ্লুইড লাগছে পার ডে, 100 থেকে 120 ml পার কেজি ফ্লুইড লাগছে। যদি বেবির ওয়েট লেস দেন 10 কেজি হয় সেক্ষেত্রে কতটা ফ্লুইড রিকোয়ারমেন্ট রয়েছে ডেলি, 100 ml পার কেজি। যেমন একজন বেবির যদি 5 কেজি ওয়েট হয় তাহলে এখানে দেওয়া রয়েছে 100 ml পার কেজি, তাহলে 100 ইন্টু 5, তাহলে সেই বেবির ক্ষেত্রে ফ্লুইড রিকোয়ারমেন্ট ডেলি 500 ml। তেমনি এখানে 10 থেকে 20 কেজি যদি হয় সেক্ষেত্রে 1000 ml প্লাস 50 ml পার কেজি যদি মোর দেন 10 কেজি হয়। তো যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নেই যে একজন চাইল্ডের ওয়েট হচ্ছে 15 কেজি, তো এক্ষেত্রে এটা ফিক্সড 1000 ml তো থাকছেই, 1000 ml থাকছে, প্লাস কত হবে এখানে 50 ml পার কেজি। এবার মোর দেন যখন 10 কেজি, তাহলে মোর দেন 10 কেজি মানে 15 কেজি যদি, তাহলে মোর দেন 10 মানে এখানে 5 পাচ্ছি আমরা, তাহলে 50 ইন্টু 5, তাহলে 5 5 25, 250, তাহলে 1250 ml ফ্লুইড লাগবে একজন 15 কেজি বেবির ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমাদের কোশ্চেনে ছিল চাইল্ডের ওয়েট কত দেওয়া ছিল, 20 কেজি। তো সেক্ষেত্রে সেম ফর্মুলাই অ্যাপ্লাই করা হবে, কারণ 10 থেকে 20 কেজি মানে এই ফর্মুলাতেই হবে। তো এক্ষেত্রে 1000 ml ফিক্সড, এটা তো আমরা দেবো, এর সঙ্গে আমরা বাকি কতটা ফ্লুইড দেবো না 50 ml পার কেজি মোর দেন 10 কেজি। মোর দেন 10 কেজি মানে 20 কেজি চাইল্ডের ওয়েট, মোর দেন 10 কেজি মানে বাকি আর কত রয়েছে, 10 কেজির পরে আর 10 কেজি রয়েছে বাকি, তাহলে 50 ml ইন্টু কত হবে 10 কেজি। তো এক্ষেত্রে আমরা কত পেলাম 500 ml, তাহলে 1000 ml প্লাস 500 ml সমান কত হচ্ছে 1500 ml, যেটা আমাদের কোশ্চেনে ছিল যে একজন 20 কেজি চাইল্ডের ক্ষেত্রে তার ডেলি ফ্লুইড রিকোয়ারমেন্ট কত হবে 1500 ml। চাইল্ডের ওয়েট যদি মোর দেন 20 কেজি হয় সেক্ষেত্রে ডেলি ফ্লুইড রিকোয়ারমেন্ট কী রয়েছে 1500 ml প্লাস 20 ml পার কেজি মোর দেন 20 কেজি। তো সেম একইভাবে এরকমই হচ্ছে ফ্লুইড রিকোয়ারমেন্টের ফর্মুলা রয়েছে চাইল্ডের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 27. 2000 ml fluid is to be given in 8 hours. What will be the rate of infusion? Option A
150 ml per hour, অপশন বি 250 ml per hour, অপশন সি 200 ml per hour, অপশন ডি 300 ml per hour। এখানে বলাই রয়েছে যে রেট অফ ইনফিউশন বের করতে হবে যখন কোনো ফ্লুইড যদি আমরা 2000 ml 8 আওয়ার্সের জন্য দিয়ে থাকি, তাহলে রেট অফ ইনফিউশন কি হবে। রেট অফ ইনফিউশনের একটি ফর্মুলা রয়েছে, রেট অফ ইনফিউশন ml পার আওয়ারে যদি আমরা বের করি রেট অফ ইনফিউশন, তো সেক্ষেত্রে টোটাল ফ্লুইড ভলিউম যেটা রয়েছে, টোটাল ফ্লুইড ভলিউম যেটা হবে ml বাই এখানে কি হবে না টাইম আওয়ার্সে, তাহলে এটাই হচ্ছে ফর্মুলা। তো সোজা, তো রেট অফ ইনফিউশনের জন্য এখানে কি বলা রয়েছে না 2000 ml, টোটাল ফ্লুইড ভলিউম কত রয়েছে আমার 2000 ml রয়েছে, বাই এখানে টাইম ইন আওয়ার্স আমার রয়েছে কত 8 আওয়ার্স। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব, যেমন এখানে 8 2 16, 4 40, 8 5 40 আর 0, তো এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কত আমরা পেলাম 250 ml পার আওয়ারে এখানে হবে ইনফিউশন রেট। তো এটার অ্যান্সার তাহলে এখানে আমাদের অপশানে কি রয়েছে, অপশান বি 250 ml পার আওয়ার। এখানে রেট অফ ইনফিউশন জানতে চেয়েছে। আর যদি ড্রপ ফ্যাক্টর থাকে, ড্রপ ফ্যাক্টরের ক্ষেত্রে কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন অলরেডি ফ্লুইড ক্যালকুলেশনের একটি ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন, নর্মাল ইন্টারভেল অফ কিউআরএস কমপ্লেক্স ইজ, অপশন এ 0.12 সেকেন্ড, অপশন বি 0.08 সেকেন্ড, অপশন সি 0.16 সেকেন্ড, অপশন ডি 0.4 সেকেন্ড। এখানে বলা রয়েছে যে কিউআরএক্স কমপ্লেক্সের নর্মাল ইন্টারভেল বা নর্মাল ডিউরেশন জানতে চেয়েছে। অ্যান্সার অপশন বি 0.08 সেকেন্ড। কেন হচ্ছে 0.08 সেকেন্ড? কারণ কিউআরএস কমপ্লেক্সের নর্মাল ডিউরেশন লেস দেন 0.12 সেকেন্ড। তো লেস দেন 0.12 সেকেন্ড, এখানে অপশন কি রয়েছে 0.08 সেকেন্ড রয়েছে। তো অ্যান্সার হচ্ছে এটা 0.08 সেকেন্ড নর্মাল ইন্টারভেল কিউআরএস কমপ্লেক্সের। নর্মাল ইন্টারভেল বা নর্মাল ডিউরেশন সাধারণত 0.06 থেকে 0.10 সেকেন্ড ধরা হয় বা লেস দেন 0.12 সেকেন্ড। চলুন দেখে নেওয়া যাক। এখানে রয়েছে, আমরা জানি ইসিজিতে যে ওয়েভ ফর্মের কম্পোনেন্ট রয়েছে, কি কি রয়েছে, পি ওয়েভ রয়েছে, কিউআরএস কমপ্লেক্স রয়েছে, টি ওয়েভ রয়েছে আর পসিবলি ইউ ওয়েভ রয়েছে। এই যে পি ওয়েভের এখানে নর্মাল ডিউরেশন দেওয়া রয়েছে 0.11 সেকেন্ড অর লেস নর্মাল ডিউরেশন। কিউআরএস কমপ্লেক্সের এখানে নর্মাল ডিউরেশন কি দেওয়া রয়েছে, এখানে লেস দেন 0.12 সেকেন্ড ইন ডিউরেশন। আর এছাড়া এখানে কি রয়েছে, পিআর ইন্টারভ্যাল রয়েছে, যেটা থেকে অনেক সময় কোশ্চেন আসে যে নর্মাল পিআর ইন্টারভ্যাল বা ডিউরেশন কত, ফ্রম 0.12 টু 0.20 সেকেন্ড ইন ডিউরেশন পিআর ইন্টারভ্যাল। এছাড়া এসটি সেগমেন্ট রয়েছে, এখানে সেগুলো ডিটেলসে দেওয়া রয়েছে, এবং কিউটি ইন্টারভ্যাল রয়েছে। কিউটি ইন্টারভ্যাল এখানে দেওয়া রয়েছে ইউজুয়ালি 0.32 টু 0.40 সেকেন্ড ইন ডিউরেশন। এবার বলে রাখি আরেকটা কোশ্চেন আসে এখান থেকে, যেটা হচ্ছে একটি কার্ডিয়াক সাইকেল, ইচ কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন কত, 0.8 সেকেন্ড ইচ কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন। Question number 29. Destruction of the wall of the alveoli is, option A bronchiectasis, option B emphysema, option C asthma, option D atelectasis. যখন অ্যালভিওলাইর যে ওয়াল রয়েছে সেটা যখন ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, তার ফলে যে একটা রেসপিরেটরি ডিজিজের বা রেসপিরেটরি একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি এমফাইসিমা বলা হয়। এমফাইসিমা কি না, যখন ডিস্টেনশন হচ্ছে এবং রাপচার হয়ে যাচ্ছে অ্যালভিওলাই, কিসের জন্য না, যখন লাং টিস্যুর যে ইলাস্টিসিটি রয়েছে সেটা যখন লস হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এয়ার ট্র্যাপ হচ্ছে, মানে সেখানে এয়ার অ্যাকুমুলেশন হচ্ছে। মেনলি অ্যালভিওলার যদি ওয়ালটা রাপচার হয়ে যায় বা ডিস্টেনশন হয়ে যায়, তাহলে কি হবে, লাং টিস্যুর যে ইলাস্টিসিটি রয়েছে সেটা লস হয়ে যাবে এবং তার ফলে কি হচ্ছে, এয়ার ট্র্যাপ হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটিকে বলা হয় এমফাইসিমা। এছাড়াও আমাদের অপশানে ছিল কি ব্রোঙ্কাইএক্টেসিস ছিল। ব্রোঙ্কাইএক্টেসিস কি না, ব্রোঙ্কাইএক্টেসিস হচ্ছে এটাও একটা রেসপিরেটরি কন্ডিশন। এখানে কি হয়, ক্রনিক এবং পার্মানেন্ট ডাইলেশন হয়ে যায় ব্রোঙ্কাই এবং ব্রোঙ্কিওলস যেগুলো রয়েছে সেগুলো যখন ডাইলেটেশন হচ্ছে, তখন একটা ক্রনিক এবং পার্মানেন্ট একটি কন্ডিশন তৈরি হচ্ছে, যেটাকে ব্রোঙ্কাইএক্টেসিস বলা হয়। মেনলি এটা কি কারণে হয়, যখন কোনো ইনফেকশনের কারণে বা ইনফ্লামেশনের কারণে যখন কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন এই কন্ডিশনটি তৈরি হয়। বা অনেক সময় যদি কোনো ফরেন
ফরেন বডি ইনহেলেশন হয় সেক্ষেত্রেও ব্রোঙ্কাইএক্টেসিস হতে পারে। মেনলি এখানে ক্রনিক এবং পার্মানেন্ট ডাইলেটেশন হয়ে যায় ব্রোঙ্কাই এবং ব্রোঙ্কিওলস। নেক্সট এখানে আরেকটি কন্ডিশন কি রয়েছে না, অপশন সিতে রয়েছে অ্যাজমা। অ্যাজমাতে কি হয়, অ্যাজমা মানে হচ্ছে স্ট্রাগলিং ফর ব্রিথ। অ্যাজমা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার লোয়ার এয়ারওয়ে, লোয়ার যে আমাদের এয়ারওয়ে রয়েছে তার একটি ইনফ্লামেটরি ডিসঅর্ডার, ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার। এক্ষেত্রে কি হয়, টেম্পোরারি ন্যারোয়িং হয়ে যায় ব্রোঙ্কাই ব্রোঙ্কোস্পাজমের জন্য। অ্যাজমার মেন টিপিক্যাল ফিচার্স হিসেবে কি দেখা যায়, ডিপসনিয়া দেখা যায়, ডিজ্যাপনিয়া, হুইজিং আর এক্সেসিভ কাফ। এছাড়াও কি রয়েছে, অ্যাটেলেকটেসিস রয়েছে। অ্যাটেলেকটেসিস মানে কি, এটা হচ্ছে কোলাপস অফ দ্য লাংস। মেনলি কি হয়, কোলাপস অর এয়ারলেস কন্ডিশন যখন হয়ে যায় লাংয়ের উইথ ইনকমপ্লিট এক্সপানশন, তখন তাকে বলা হচ্ছে অ্যাটেলেকটেসিস। এছাড়াও পেডিয়াট্রিকে নিউমোনিয়ার যে ক্লাসিফিকেশন রয়েছে অ্যাকর্ডিং টু হু, নো নিউমোনিয়া, নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া এবং ভেরি সিভিয়ার ডিজিজ, এই যে 4টে ক্লাসিফিকেশন রয়েছে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ভালো করে পড়তে হবে। সেগুলো থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ আসে এবং প্রিভিয়াস ইয়ারে জেইপিবিএনে নিউমোনিয়ার যে ক্লাসিফিকেশন রয়েছে হুর, সেখান থেকে কোশ্চেন এসেছে। যেমন যদি শুধুমাত্র কাফ অ্যান্ড কোল্ড প্রেজেন্ট থাকে তাহলে সেটা ইন্ডিকেট করছে নো নিউমোনিয়া। যদি ফাস্ট ব্রিদিং প্রেজেন্ট থাকে, ফাস্ট ব্রিদিং যদি থাকে এবং সেখানে যদি কাফ অ্যান্ড কোল্ডও থাকে তখন তাকে ইন্ডিকেট করছে নিউমোনিয়া তখন হয়েছে। এবং এই যে ফাস্ট ব্রিদিং এর কিছু মানে ফিচার্স রয়েছে। কখন বলবো ফাস্ট ব্রিদিং, যখন একজন চাইল্ড যদি 1 থেকে 5 বছর এজ হয়, তার যদি রেসপিরেটরি রেট 40 ব্রিথ পার মিনিট বা তার বেশি হয় তখন তাকে বলা হচ্ছে ফাস্ট ব্রিদিং। এবং 2 থেকে 12 মাসের যদি এজের যদি বেবি হয় সেক্ষেত্রে তার যদি রেসপিরেটরি রেট 50 ব্রিথ পার মিনিট বা তার বেশি হয় তখন তাকে আমরা বলবো ফাস্ট ব্রিদিং। আর যদি কোনো চাইল্ড লেস দেন 2 মান্থ এজের হয় সেক্ষেত্রে যদি তার রেসপিরেটরি রেট 60 ব্রেথ পার মিনিট বা তার বেশি হয় তখন তাকে আমরা বলবো ফাস্ট ব্রিদিং। এই যে কন্ডিশনটা, এই ফাস্ট ব্রিদিং যদি প্রেজেন্ট থাকে তখন আমরা বলবো নিউমোনিয়া। এবং চেস্ট ইনড্রয়িং যদি প্রেজেন্ট থাকে উইথ অর উইদাউট ফাস্ট ব্রিদিং তখন সেটা ইন্ডিকেট করছে সিভিয়ার নিউমোনিয়াকে। আর এর পাশাপাশি ভেরি সিভিয়ার ডিজিজ মানে এক্ষেত্রে কি বেশ কিছু ডেঞ্জার সাইনগুলোও প্রেজেন্ট থাকবে, যেমন ইনএবিলিটি টু ড্রিঙ্ক, এক্সেসিভ ডাউজিনেস, স্ট্রাইডার, এবং যদি গ্রান্টিং, হুইজিং, সাইনোসিস, অ্যাপনিয়া, ফিভার বা হাইপোথার্মিয়া প্রেজেন্ট থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন প্রেজেন্ট থাকে, কনভালশন হয়, এরকম যদি বেশ কিছু ডেঞ্জার সাইন প্রেজেন্ট থাকে তখন বলা হচ্ছে নিউমোনিয়া, যেটা ভেরি সিভিয়ার ডিজিজ। এরকম যেটা হুর ক্লাসিফিকেশান আছে আপনারা এটাও একবার দেখে রাখবেন নিউমোনিয়ার, এখান থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, ইন নেওনেট মোস্ট রিলায়েবল সাইট ফর চেকিং পালস ইজ অপশন এ ব্র্যাকিয়াল পালস, অপশন বি ফিমোরাল পালস, অপশন সি অ্যাপেক্স অফ দ্য হার্ট, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। নিওনেটের ক্ষেত্রে মোস্ট রিলায়েবল সাইট জানতে চেয়েছে পালস রেট চেক করার। অ্যান্সার অপশন সি অ্যাপেক্স অফ দ্য হার্ট। আমরা জানি এপিক্যাল পালস চেক করি নিওনেটদের ক্ষেত্রে, তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 31, সাইন অ্যান্ড সিমটম অফ হাইপোন্যাট্রিমিয়া ইজ অর আর অপশন এ মাস্কুলার ক্র্যাম্প অ্যান্ড উইকনেস, অপশন বি কনফিউশন, অপশন সি নজিয়া অ্যান্ড ভমিটিং, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। হাইপোন্যাট্রিমিয়ার সাইন এবং সিমটম জানতে চেয়েছে, এর মধ্যে কোনগুলি? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। হাইপোন্যাট্রিমিয়াতে এই সমস্ত ফিচার্সগুলি দেখা যায়। যেমন এখানে হাইপোন্যাট্রিমিয়া কখন বলা হচ্ছে, হাইপোন্যাট্রিমিয়া তখনই বলা হচ্ছে যখন সোডিয়াম লেভেল নর্মালের থেকে কমে যাচ্ছে, লেস দেন 135 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার যখন হয়ে যাচ্ছে সোডিয়াম, তখন তাকে বলা হচ্ছে কন্ডিশনটিকে হাইপোন্যাট্রিমিয়া। এখানে বেশ কিছু কারণ দেওয়া রয়েছে হাইপোন্যাট্রিমিয়ার এবং এখানে বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স এবং ল্যাব ইন্ডিকেটস দেওয়া রয়েছে। এখানে যে সাইন সিমটমগুলি দেওয়া রয়েছে যেমন অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, হেডেক, লেথার্জি, ডিজিনেস, কনফিউশন, মাসল ক্র্যাম্প, উইকনেস, মাস্কুলার টুইচিং, সিজার, প্যাপিলিডিমা, ড্রাই স্কিন, পালস রেট ইনক্রিজ হয়, বিপি ডিক্রিজ হয়, ওয়েট গেন হতে পারে, এডিমা হতে পারে, এগুলো হচ্ছে বেশ কিছু সাইন সিমটম দেওয়া রয়েছে। আর হাইপারন্যাট্রিমিয়া কখন বলা হচ্ছে, যখন সোডিয়াম লেভেল নর্মালের থেকে বেড়ে যাচ্ছে, সিরাম সোডিয়াম লেভেল কত হয়ে যাচ্ছে, যখন মোর দেন 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে তখন সেই কন্ডিশনটিকে বলা হচ্ছে হাইপারন্যাট্রিমিয়া। এখানে তারও বেশ কিছু কারণ এবং এখানে ক্লিনিক্যাল ফিচার্স দেওয়া রয়েছে। Question number 32, normal compression to ventilation ratio of CPR in adult is option A 15:1, option B 2:30, option C 15:2, option D 30:2। এখানে বলেই দিয়েছে অ্যাডাল্টের ক্ষেত্রে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের ক্ষেত্রে কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও কত হবে।
অ্যান্সার অপশন ডি 30:2, মানে 30 চেস্ট কম্প্রেশন এবং 2 রেস্কিউ ব্রিথ ভেন্টিলেশন। তো এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, এবং যদি এখানে মানে চিলড্রেনের ক্ষেত্রে থাকতো, চিলড্রেনের ক্ষেত্রে যদি সিঙ্গেল রেস্কিউয়ার থাকে তাহলে 30:2, আর যদি 2 রেস্কিউয়ার থাকে তাহলে 15:2 কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও। নেক্সট Question number 33. Formula for calculating BMI is as follows. Option A, height in centimeter square by weight in kg. Option B, height in meter square by weight in kg. Option C, weight in kg by height in centimeter square. Option D, weight in kg by height in meter square. BMI ক্যালকুলেশনের ফর্মুলা এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন ডি, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। এটাই হচ্ছে মানে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই ক্যালকুলেশনের ফর্মুলা। নেক্সট কোশ্চেন নাম্বার 34. Posterior fontanelle close at option A 6 to 8 weeks, option B 6 to 8 month, option C 12 to 18 month, option D 8 to 10 month. পস্টেরিয়র যে ফন্টানেল রয়েছে আমরা জানি মেনলি যেটা মেন সিগনিফিকেন্স রয়েছে, দুটো ফন্টানেল রয়েছে চাইল্ডদের বেবিদের ক্ষেত্রে, অ্যান্টেরিয়র ফন্টানেল যেটাকে ব্রেকমা বলা হয় আর পস্টেরিয়র ফন্টানেল যেটাকে ল্যামডা বলা হয়। তো এই যে পস্টেরিয়র ফন্টানেল রয়েছে সেটা কখন ক্লোজ হয়? অ্যান্সার অপশন এ 6 to 8 উইক্সে পস্টেরিয়র ফন্টানেল ক্লোজ হয়ে যায়। পেডিয়াট্রিকের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে অনেক এমসিকিউ আসে, ভালো করে পড়তে হবে চ্যাপ্টারটি। এর পাশাপাশি এখানে দেওয়া রয়েছে ফন্টানেল কখন ক্লোজ হচ্ছে, যেমন পস্টেরিয়র ফন্টানেল ক্লোজ হচ্ছে 6 to 8 উইক্স অফ এজে, আর অ্যান্টেরিয়র ফন্টানেল নর্মালি ক্লোজ হচ্ছে 12 থেকে 18 মান্থ অফ এজে। অ্যান্টেরিয়র যে ফন্টানেল রয়েছে এটা অ্যান্টেরিয়র ফন্টানেলকে বলা হচ্ছে ব্রেকমা, এটা হচ্ছে ডায়মন্ড শেপের হয়, আর পস্টেরিয়র ফন্টানেল যেটা রয়েছে সেটাকে ল্যামডা বলা হয়, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের হয়। কোশ্চেন নাম্বার 35. An abnormality seen or measured by people other than the patient is termed as option A sign, option B symptoms, option C syndrome, option D both, option A and B. এখানে বলা রয়েছে যে যখন কোনো মানে পিপল আদার দেন পেশেন্ট, মানে পেশেন্ট ছাড়া যখন অন্য কেউ কোনো কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছে বা সেটাকে মেজার করতে পারছে সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ সাইন বলা হয়। সাইন মানে যেমন বলছি এখানে পেশেন্টের কোনো কিছু প্রবলেম হচ্ছে সেটা যখন একজন নার্সিং পার্সোনেল তিনি সেটা দেখতে পাচ্ছেন, অবজার্ভ করতে পারছেন বা তিনি মেজার করতে পারছেন, সেটা হচ্ছে সাইন। আর সিমটম মানে পেশেন্ট যেটা নিজে বলছেন সেটা হচ্ছে সিমটমস। আর সাইন অ্যান্ড সিমটমস এই দুটোকে একসঙ্গে বলা হয় সিনড্রোম। এখানে বলাই রয়েছে সাবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটা মানে সিমটমস যেটা পেশেন্ট নিজে বলছেন, যেমন কোভার্ট ডেটা যেগুলো পেশেন্ট নিজে বলছেন যে ওনার ব্যথা হচ্ছে, ভার্টাইগো হচ্ছে, নজিয়া পাচ্ছে বা ভমিটিং হয়েছে, মানে নিজে যখন কিছু তিনি বলতে পারছেন, অ্যাংজাইটি বা ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ ডেটা যেটা পেশেন্ট নিজে বলছেন। আর অবজেক্টিভ ডেটা মানে যেটাকে বলা হচ্ছে সাইন, মানে ওভার ডেটা যেটা আমরা অবজার্ভ বা মেজার করতে পারবো, যেমন টেম্পারেচার, স্কিন কালার, হাইপার টেনশন, ব্লাড প্রেশার আমরা চেক করলাম, টেম্পারেচার চেক করলাম, স্কিন কালার আমরা দেখলাম। তো এইগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে অবজেক্টিভ ডেটা, সাইন যেটা আমরা দেখতে পাচ্ছি বা কোনো হেলথ ওয়ার্কার যেটা দেখতে পাচ্ছে পেশেন্টের মধ্যে কি হচ্ছে অ্যাবনর্মালিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 36. Gland which contain both exocrine and endocrine part is option A pituitary gland, option B pancreas, option C thyroid gland, option D uterus. এর মধ্যে কাকে বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, মানে বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন রয়েছে সেই গ্ল্যান্ডের মধ্যে, দু রকমের কাজ রয়েছে। দু রকমের কাজ করে কোন গ্ল্যান্ডের মধ্যে? অ্যান্সার অপশন বি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলা হয় কারণ এর বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন রয়েছে। এখানে যেমন একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এখান থেকে অনেক সময় এমসিকিউ থাকে যে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রেট হয়, এখান থেকেও এমসিকিউ আসে। যেমন অ্যান্টেরিয়র লোব, এটা পিটুইটারি গ্ল্যান্ডের, অ্যান্টেরিয়র লোব থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, এগুলো সিক্রেট হয়। আর পস্টেরিয়র যে লোব রয়েছে, পস্টেরিয়র লোব থেকে কি সিক্রেট হয়? পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ বা অ্যান্টিডাইরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন সিক্রেট হয় এবং অক্সিটোসিন সিক্রেট হয়। এখান থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন থাকে। প্যানক্রিয়াসের মধ্যে বোধ কি রয়েছে না এন্ডোক্রাইন ফাংশন রয়েছে আর এক্সোক্রাইন ফাংশন রয়েছে।
এন্ডোক্রাইন ফাংশন মানে বোঝা যাচ্ছে যেটা থেকে হরমোন মানে সিক্রেট করবে। প্যানক্রিয়াসের মধ্যে ক্লাস্টার অফ কিছু সেল রয়েছে যেগুলোকে প্যানক্রিয়াটিক আইলেটস বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়, এবং সেখান থেকে কি সিক্রেট হয় না আলফা সেল থেকে গ্লুকাগন সিক্রেট হয়, বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন সিক্রেট হয়। আর এক্সোক্রাইন যেটা ফাংশন রয়েছে প্যানক্রিয়াসের, মানে কিছু ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়, যেমন অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, এগুলো এক্সোক্রাইন ফাংশন, মানে এনজাইমগুলো সেখান থেকে সিক্রেট হচ্ছে, এনজাইম সিক্রেট হচ্ছে এক্সোক্রাইন ফাংশনের দ্বারা, এবং এগুলো কি করছে না ডাইজেশনে হেল্প করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 37. The flow of pancreatic juice into the duodenum is controlled by option A ampulla of Vater, option B sphincter of Oddi, option C duct of Wirsung, অপশন ডি গ্ল্যান্ড অফ বার্নার্স। এখানে বলা রয়েছে যে ডিওডেনামের মধ্যে প্যানক্রিয়াটিক জুস যেটা ফ্লো হচ্ছে সেটা কন্ট্রোল হচ্ছে কার দ্বারা? অ্যান্সার অপশন বি স্পিংটার অফ ওডি দ্বারা সেটা কন্ট্রোল হচ্ছে। মানে প্যানক্রিয়াটিক জুস যেটা এসে ডিওডেনাম রয়েছে, ডিওডেনামের মধ্যে যেটা এসে মিশছে, এখানে ফ্লো হচ্ছে, এখানে একটি স্পিংটার রয়েছে যেটার দ্বারাই ফ্লোটা কন্ট্রোল হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্পিংটার অফ ওডি। এখানে রয়েছে প্যানক্রিয়াটিক ডাক্ট, এই প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে প্যানক্রিয়াটিক জুস ফ্লো হয়ে কোথায় আসছে, এটা আমাদের রয়েছে ডিওডেনাম, এখানে আসছে, এবং এখানে একটি স্পিংটার রয়েছে যেটা কন্ট্রোল করছে এই ফ্লোটাকে, যেটাকে বলা হচ্ছে হেপাটোপ্যানক্রিয়াটিক স্পিংটার বা স্পিংটার অফ ওডি, যেটাকে বলা হচ্ছে ডিওডেনাল প্যাপিলাতে রয়েছে, এবং প্যানক্রিয়াটিক জুস যেটা আসছে সেটার যে ফ্লো সেটাকে কন্ট্রোল করছে। কোশ্চেন নাম্বার 38. The part of the brainstem that regulate heart rate, breathing, swallowing, coughing and sneezing is the option A medulla oblongata, option B cerebrum, option C cerebellum, option D hypothalamus. আমাদের ব্রেনস্টেমের এর মধ্যে কোন পার্টটি আমাদের হার্ট রেট, ব্রিদিং, সোয়ালোয়িং, কাফিং এবং স্নিজিং এগুলোকে রেগুলেট বা কন্ট্রোল করছে? অ্যান্সার অপশন এ মেডুলা অবলঙ্গাটা, কারণ মেডুলা অবলঙ্গাটাতে আমাদের কার্ডিয়াক সেন্টার রয়েছে, রেসপিরেটরি সেন্টার রয়েছে, এছাড়াও আমাদের সোয়ালোয়িং, কাফিং, স্নিজিং এগুলোকে কন্ট্রোল করছে। আমাদের ব্রেনের মেডুলা অবলঙ্গাটা রয়েছে, কী রেগুলেট করছে? রেসপিরেটরি এবং কার্ডিয়াক সেন্টার রয়েছে, ভেসোমোটর সেন্টার রেগুলেট করছে ব্লাড প্রেশার, ডিগ্লুটেশন মানে সোয়ালোয়িং সেন্টার রয়েছে, আর ভমিটিং সেন্টার রয়েছে আমাদের স্নিজিং, কাফিং, হিকাপ সেন্টার এগুলোকে কন্ট্রোল করছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে আমাদের রেসপিরেটরি এবং কার্ডিয়াক সেন্টার যেহেতু রয়েছে, আমাদের হার্ট রেট, রেসপিরেটরি রেট এগুলোকে রেগুলেট করছে, আমাদের সোয়ালোয়িংকে রেগুলেট করছে, ব্লাড প্রেশার রেগুলেট করছে, স্নিজিং, কাফিং, হিকাপ এগুলোকে রেগুলেট করছে আমাদের মেডুলা অবলঙ্গাটা। নেক্সট কোশ্চেন নাম্বার 39. IMNCI target group is option A up to 5 years, option B up to 10 years, option C up to 15 years, option D up to 1 year. IMNCI টার্গেট এজ গ্রুপ কি রয়েছে? অ্যান্সার অপশন এ আপ টু 5 ইয়ার্স। IMNCI হলো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেসেস। IMNCI বেনিফিশিয়ারি কারা রয়েছে? নিউবর্ন অ্যান্ড ইয়ং ইনফ্যান্ট আন্ডার 2 মান্থ এবং চিলড্রেন 2 মান্থ টু 5 ইয়ার্স। মানে IMNCI বেনিফিশিয়ারি হচ্ছে আপ টু 5 ইয়ার্স এজের যে চিলড্রেনরা রয়েছে, এবং এক্ষেত্রে কি করা হয়, কালার কোডিং কিছু রয়েছে, ক্লাসিফিকেশান রয়েছে IMNCI কালার কোডেড। যেমন পিঙ্ক কালার মানে কি না, এখানে সাজেস্ট করা হচ্ছে হসপিটাল রেফারেল অর অ্যাডমিশন। ইয়েলো কালার ইন্ডিকেট করছে কি ইনিশিয়েশন অফ স্পেসিফিক ট্রিটমেন্ট, আর গ্রিন কালার মানে কল ফর হোম ম্যানেজমেন্ট। এরকম কালার কোডিং করা রয়েছে IMNCI প্যাকেজ রয়েছে, এবং IMNCI অনুযায়ী বেশ কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে যেগুলো ম্যানেজ করার কিছু কালার কোডিং দিয়ে সেগুলো দেওয়া রয়েছে। Question number 40. In disease cycle, the time interval between the entry of the disease agent in the body and manifestation of clinical sign and symptom is called option A incubation period, option B prodromal period, option C fastigium, option D defection. ডিজিজ সাইকেলের মধ্যে এর মধ্যে কোন ফেজে দেখা যায় যে কোনো ডিজিজ এজেন্ট বডির মধ্যে সেটা এন্ট্রি করছে এবং ফার্স্ট যে ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম প্রডিউস করছে বা ম্যানিফেস্ট করছে, সেই যে ফেজটি রয়েছে ডিজিজ সাইকেলে সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ ইনকিউবেশন পিরিয়ড বলা হয়।
ডিজিজ সাইকেলের ইনকিউবেশন পিরিয়ডে কি হয় না, দ্য টাইম ফ্রম দ্য মোমেন্ট অ্যাট হুইচ ইনফেকশন এন্টার দ্য হিউম্যান বডি টু দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সিমটমস, এই পিরিয়ডটিকে বলা হচ্ছে বা এই ফেজটিকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। কমিউনিটি থেকে এই কোশ্চেনটি রয়েছে, কমিউনিটি থেকে আরও বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, সেখানে এগুলো ডিটেলসে আলোচনা করা রয়েছে। চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবেন। এর পাশাপাশি যেই PBN এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার উইথ রেশনাল শেয়ার করা রয়েছে, অনেক মডেল কোশ্চেন রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। ডিজিজ সাইকেলের মধ্যে ইনকিউবেশন পিরিয়ডে কি হচ্ছে না, টাইম ইন্টারভ্যাল বিটুইন দ্য এন্ট্রি অফ দ্য ডিজিজ এজেন্ট ইন দ্য বডি অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। নেক্সট ফেজ কি রয়েছে না, পোড্রোমাল পিরিয়ড। এখানে কি হচ্ছে, শর্ট পিরিয়ড রেঞ্জিং ফ্রম 1 to 4 days। এখানে কি হচ্ছে, মার্কড বাই ভেগ সাইন অ্যান্ড সিমটম দেখা যাবে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইউজুয়ালি নট পসিবল হবে এখানে। আর ফাস্টিজিয়াম পিরিয়ডে কি হবে না, রিপ্রেজেন্ট অ্যাট দ্য হাইট অফ দ্য ডিজিজ, এবং সাইন অ্যান্ড সিমটম এখানে ক্লিয়ার কাট দেখা যাবে, এবং এখানে কনফাইন টু বেড, পেশেন্ট কি হবে কনফাইন টু বেড, এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস এখানে পসিবল হবে, কারণ ক্লিয়ার কাট এখানে সাইন সিমটম দেখা যাবে এই ফাস্টিজিয়াম পিরিয়ডে। কিন্তু ভেগ সাইন সিমটম দেখা গেছিল কোন পিরিয়ডে না, পোড্রোমাল পিরিয়ডে, তাই এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা ইউজুয়ালি এখানে পসিবল হয়নি, কিন্তু ফাস্টিজিয়াম পিরিয়ডে সেটা পসিবল হবে। আর ডিফারভেশনসে কি হবে না, পেশেন্ট বিগিন টু ফিল বেটার অ্যান্ড বডি ডিফেন্স ইমিউনিটি যেটা রয়েছে বিগিনস টু রেসপন্স করবে। আর কনভালসেন্সে কি হবে না, পেশেন্ট রিকভারি ইজ এস্টাবলিশ হবে এবং ইমপ্রুভ করবে, ফাস্ট ইমপ্রুভ করবে পেশেন্ট এখানে। আর ডিফেকশন মানে পেশেন্ট রিকভার হয়ে যাবে পুরোপুরি ইলনেস থেকে। এইটা হচ্ছে ডিজিজ সাইকেলের বিভিন্ন ফেজগুলো দেওয়া রয়েছে। এই যে ডিজিজ সাইকেল এখানে পরপর দেওয়া রয়েছে, প্রথমে ইনকিউবেশন, তা ইনকিউবেশন পিরিয়ড হলো, এখানে পোড্রোমাল পিরিয়ড হলো, তারপরে কি হচ্ছে এখানে ফাস্টিজিয়াম হচ্ছে, ফাস্টিজিয়ামের পরে এখানে কি হচ্ছে, এই যে ডিফারভেশনস হচ্ছে, এখানে কনভালসেন্স হচ্ছে, এবং এখানে ডিফেকশন হয়ে গেল। এই যে এটা হচ্ছে ডিজিজ সাইকেল। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।